এই পেজে আপনারা এখন থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই যে দেখেন এই পেজটা। আসসালামু আলাইকুম। সালাম দিয়ে সুন্দর করে ব্লগটা শুরু করো তোমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছো মা? হোমওয়ার্ক। কি হোমওয়ার্ক দিছে তোমার? নিং নিং এন জি আর ভ্যান। ওকে, তো শুয়ে শুয়ে কেউ হোমওয়ার্ক করে মা? শুয়ে শুয়ে হোমওয়ার্ক করতে পারো? সুন্দর করে করো, শেষ করো, ভালো করে করো, সুন্দর করে করো। করো সুন্দর করে করো, সুন্দর করে করো, করে ফেলো, সুন্দর করে লিখো। হাতের মধ্যে কলমের কালি টালি লাগাই কি করছে, সুন্দর করে করো। তাবিবের হোমওয়ার্ক করা শেষ হলো আর সন্ধ্যা হয়ে যাচ্ছে। চারদিকে একদম মেঘ ডেকে বৃষ্টি আসতেছে, আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারতেছেন। একদম অন্ধকার হয়ে আসছে পুরো আকাশ, আর মেঘ ডাকতেছে সেই রকম। প্রতিদিন বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি। বাংলাদেশে শুনতেছি প্রচুর পরিমাণের গরম পড়ছে, আর নাকি কারেন্ট থাকে না, কি একটা যন্ত্রণা। আর আমার এই গাছটাতে মনে হচ্ছে কালকে একসাথে ইনশাআল্লাহ 2টা ফুল আসবে। এই একটা কলি আর ওই যে একটা কলি। গাছটা আসলে আমাকে শিউলি গিফট করেছিল, আর মাশাল্লাহ মাশাল্লাহ গাছটা আমাকে অনেক ফুল দিয়েছে, অনেক অনেক আলহামদুলিল্লাহ। আর এই গাছটা একটা ফুল দিয়ে এর আর কোনো নাম গন্ধ নাই ফুল দেওয়ার, মনে হচ্ছে একটু সার দিতে হবে। দেখি কালকে একটু সার দিব যদি ফুল দেয় আর কি। আমি এখন একটু নুডলস রান্না করব, একদম বাংলাদেশি স্টাইলের কোকোলা নুডলস রান্না করব। দেখতেছেন কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে। আর ওইদিকে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, এদিকে আস্তে আস্তে বৃষ্টি আসতেছে আর কি। তো এই যে আমি হলো নুডলস রান্না করতে চলে আসছি। পানিটা প্রথমে গরম করে নিলাম, এর মধ্যে এখন আমি যে সবজি কেটে দিয়ে দিলাম। এখানে ফুলকপি, গাজর আর আলু। ফুলকপিটাকে একটু বড় রেখেছি, গাজর আর আলুগুলোকে কুচি করে কেটে দিয়েছি। সুন্দর প্রায় 10 থেকে 15 মিনিট আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি, চুলার জালটা একটু কমিয়ে রেখে। সিদ্ধ হয়েও এসেছে, একটু চেক করে নিলাম। আলুটা আগে সিদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। ফুলকপি একটু কাঁচা হলেও খাওয়া যায়, কিন্তু এই যে আলুটা আমি এখানে দিয়েছি এটা লাল আলু, তো এটা সিদ্ধ হতে সময় লাগে। পর দেখলাম যে না, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যে নুডলসটাকে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। ছোটোবেলায় এই নুডলসটা খাওয়ার জন্য পাগল থাকতাম। যেদিনকে নুডলস রান্না হতো মনে হতো যে আরে বাবা কি না কি বিশাল একটা জিনিস আসলে রান্না হয়েছে। এখন আসলে আমরা সব কিছু এত বেশি অ্যাভেলেবেল পাই, এ কারণে আমাদের কোনো জিনিসের সেরকম একটা কদরও নাই। ছোটোবেলায় আমরা দেখা যেত পোলাও মাংস খেতাম হয়তো বা কোনো মেহমান আসলে বা কোনো একটা উপলক্ষে। এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিলাম, ফ্রোজেন মটরশুঁটি। আর এখন আমরা পোলাও মাংস ইচ্ছা করলেই রান্না করে খেতে পারি বলে সেটার টেস্ট, ভালোবাসা সব কিছুই আস্তে আস্তে কমে গেছে। আসলে আমরা ছোটোবেলাটা যেভাবে এনজয় করেছি, আমাদের বাচ্চারা কিন্তু সেভাবে এনজয় করতে পারে না। ওরা এখন এই যে পড়াশোনা, বাইরে তো খেলাধুলার তেমন কোনো অপশনই নেই। আর হলো এই যে মোবাইল দেখো, গেম দেখো। আমরা তো বিকাল হলে কখন বাহিরে বের হব, মানে কি যে অবস্থা। আম্মু ঘুম পাড়াইলে ঘুমাইতাম না, আম্মু ঘুমাই যাইতো, আমি না ঘুমাই খালি দেখতাম যে ফ্রেন্ডরা সব বাইরে বের হয়েছে কিনা। যদি দেখছি বের হয়েছে, অনেক সময় দেখা যেত যে চেয়ার টেনে দরজার সিটকিনি খুলে বের হয়ে যেতাম। এরপরে আসলে কি হবে, আম্মু কি বকা দিবে, আম্মু মারবে না কি করবে, ওইসব আসলে চিন্তা করতাম না। তো দেখলেন নুডলসগুলো সিদ্ধ হওয়ার পরে সবজি সহ নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছিল। এটা আমি স্ট্রেনারে নিয়ে ভালো করে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে পানিটা ঝরাতে রেখেছি। আর এই যে এখানে ডিমটা স্ক্রাম্বল করে নিব। এখানে 4টা ডিম আছে। আজকে সকাল থেকে বাসায় প্রায় 10টা ডিম আমার লেগেছে। সকালে তোষান তাবিবের টিফিনে 2জনের জন্য 2টা লেগেছে। আমরা 2জন নাস্তা করেছি, সেখানে আবার 2টা ডিম সকালে খাওয়া হয়েছে নাস্তাতে। আবার দুপুরবেলা তোষান তাবিব অন্য কিছু খাবে না, ওদেরকে আবার ডিম দিয়ে ফ্রাইড রাইস করে দিয়েছিলাম, সেখানে 2টা ডিম। আর এখন 4টা, টোটাল 10টা ডিম আজকে আমার খরচ হয়ে গেছে আর কি। তাই চিন্তা করতেছিলাম যে 10টা ডিম বিশাল ব্যাপার। তো এই যে বললাম না, আমরা এখন সব কিছু খুব অ্যাভেলেবেল পাই। আমাদের সময় আমরা যখন বড় হয়েছি, মানুষ হয়েছি, তখন আমরা একটা ডিম ভেজে দেখা যেত ভাই বোন 2জন শেয়ার করে খেতাম যখন ভাইয়া সাথে থাকতো। আর এখন তো আসলে এই জিনিসগুলা নাই, আমাদের বাচ্চারা অনেক কিছু শিখেও না। শেয়ারিংটা কি জিনিস অনেক বাচ্চাদের আসলে এখন অনেক কষ্ট করে শেখাতে হয়।
তো এই যে আমার ডিমটা স্ক্রাম্বল করা হয়ে গেছে, এখন আমি নুডলসটা রান্না করে নিব। রান্নার প্রসেসিং খুবই সিম্পল, স্টেপ বাই স্টেপ সব কিছু দিলেই হবে। পাতিলে তেল দিয়ে দিলাম, খুবই সামান্য পরিমাণ তেল দিয়েছি যাতে তেল তেল না হয়। তেল তেল হলে নুডলস আমার খেতে ভালো লাগে না। কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর অনেক দিন পরেই আমি কোকোলা নুডলসটা রান্না করতেছি, কারণ ছিলও না, যেগুলো স্টকে ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছিল। এগুলো তো ওই যে আমার ছোটো বোনটা যে এসেছিল ও নিয়ে এসেছিল। আর এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আসলে যদি অ্যাভেলেবেল না থাকে নাও দিতে পারেন। আর নুডলসের ভিতরে যে মশলাটা ছিল সেটার একটা প্যাকেট দিয়ে দিলাম। এটা বড় প্যাকেট, তো এই প্যাকেটে প্রায় 5টা নুডলসের মশলা ছিল। তো এই যে আমি এখন একটা লেয়ার হলো দিচ্ছি, সেই সিদ্ধ করে রাখা নুডলস আর সবজি একসাথে পানিটা যে ঝরিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম অল্প করে, দিয়ে একটা নুডলসের মশলা দিলাম আর স্ক্রাম্বল ডিম উপর থেকে দিলাম। এভাবে করে 2-3টা লেয়ার আমি এভাবে করে দিব, যাতে করে যখন আমি এটাকে একসাথে মিশাবো ডিম মশলা সব যেন সুন্দরভাবে নুডলসটার সাথে মিশে আর কি। তো আমি এটা রান্না করছিলাম আর ছোটোবেলার কথা মনে হচ্ছিল। আজকে হঠাৎ করে একটা ব্লগ দেখতে গিয়ে, আমি জানি না আপনারা এই ব্লগটা দেখেন কি না, প্রবাসে ঘরকন্যা দিদিটা আমেরিকায় থাকেন। উনি রিসেন্ট ইন্ডিয়াতে এসেছিলেন, আবার ব্যাক করেছেন আর কি। ওনার শাশুড়ি মারা গিয়েছিল, ফুল ফ্যামিলি এসেছিলেন। যাওয়ার সময় হলো উনি আর ওনার ছেলে গেল, আগে হাজব্যান্ড আর মেয়ে চলে গিয়েছিল। তো আজকে উনি যাওয়ার ব্লগটা দিয়েছেন। তো এয়ারপোর্টে ওনার মা ওনাকে জড়ায় ধরে কাঁদতেছিল। আমার দেখে মানে এমন লাগতেছিল। আমার সকালে আমি ব্লগটা দেখেছি, দেখার পর থেকে সারাটা দিন আমার খালি বারবার আমার আম্মুর সাথে আমার ঢাকায় মিরপুরের শেষ বিদায়ের কথাটা মনে হচ্ছিল, যে আমি তো এইভাবে করে বিদায় নিয়ে এসেছিলাম আমার আম্মুর কাছ থেকে। তো সেটাই বারবার খালি কেন জানি আমার চোখে ভাসতেছিল ওই দিদির মায়ের কান্নাটা দেখে। তো এই তো এখন হলো উপর থেকে একটু পেঁয়াজের কলি ছিল, ওদিনকে এনেছিলাম, তো সেটা একটু দিয়ে দিলাম। এটা আসলে শীতকাল ছাড়া তো বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, না পেলে কোনো সমস্যা নেই। আমি যা শুধু টেস্টটা বাড়ানোর জন্য পেঁয়াজের কলিটা অ্যাড করলাম। তো এখন খুব ভালোভাবে সব কিছু মিশানো হয়ে গেলে আমার নুডলসটা হয়ে যাবে। খুবই সিম্পল প্রসেস আর কি রান্না করার। রাশেদা ভাবির জন্য পাঠাইলাম। ভাবিকে বলছিলাম, ভাবি আপনি এক প্যাকেট নেন। যারা আপুকে এক প্যাকেট দিছি এই নুডলস। তো আমি তোমার সাথে কথা বলতেছি না, তো আমি তো ভিডিওতে কথা বলতেছি। আমি কথা বলতেছি তোষানের বাবা, মনে করছি আমি তোষানের বাবার সাথে কথা বলতেছি। তো যারা আপু এক প্যাকেট নিছে, দাবি বলছিল ভাই আপনাকে এক প্যাকেট দেই। তো ভাই বলছে দরকার নাই, আপনি রান্না করলে আমাকে দিয়েন। তো যেহেতু আজকে অনেক বেশি করে রান্না করছি, ভাবির জন্য পাঠাইছি। ইনশাআল্লাহ এরপরে রান্না করলেও ভাবিকে সাথে নিয়েই খাবো। আল্লাহ যতদিন আমাদেরকে একসাথে রিজিকে রাখছে ইনশাআল্লাহ, ততদিন তো আমরা ইনশাআল্লাহ এভাবেই থাকবো। চাই আল্লাহ আমাদের একসাথে থাকার রিজিক অনেক অনেক বাড়িয়ে দিক। আমি আবার একটু সস দিয়ে খাই, আমার খুব মজা লাগে এভাবে কোকোলা নুডলস রান্না করে এরকম সস দিয়ে খেতে। নুডলস খেলাম খুবই শান্তি করে, আত্মা তৃপ্তি করে, কারণ এই নুডলসটা আমার খুবই পছন্দ। মালয়েশিয়ায় ভ্যারাইটিস টাইপের নুডলস পাওয়া যায়, ওগুলো আমার ভালো লাগে না, মাঝে মধ্যে বাধ্য হয়ে খেতে হয়। দেশ থেকে কিছু কিছু জিনিস যেগুলো আমার দেশেরটাই আমি সবচাইতে বেশি প্রেফার করি। আর আসলে মানে বাংলাদেশের কথা যখন চিন্তা করি তখন মাঝে মধ্যে মনে হয় যে আসলে আমরা কি মানুষ, নাকি আমরা আসলে মানুষের মতো চেহারা আমাদের, কিন্তু আমাদের ভিতরের মনুষ্যত্বটা নাই। আমি গতকালকে মনে হয় আমি আজকে দেখেছি জিনিসটা, হজ ক্যাম্প থেকে হজ যাত্রী যারা যাচ্ছেন হজের উদ্দেশ্যে, তাদের টাকা পয়সা চুরি হয়েছে। এক একটা মানুষ হজের জন্য কত আশা করে থাকে আল্লাহর ঘরে যাবে, তারপরে হয়তো বা অনেকের জন্য অনেক কিছু আনারও একটা তাদের প্ল্যান থাকে। একজনের দেখলাম 22,000 রিয়াল চুরি হয়েছে। এবং আমি জানি না মানে কার মেন্টালিটি এরকম, যে যিনি যাকে সিসি ক্যামেরাতে সন্দেহভাজন দেখা যাচ্ছে, মনে হচ্ছে উনিও একজন হজ যাত্রী, এমনটাই লাগতেছে যে উনিও হজের উদ্দেশ্যে যাচ্ছেন। এবং বয়স্ক ভদ্রলোক বলা কি ঠিক হবে? যাই হোক, তারপরেও সম্মানের খাতিরে ভদ্রলোক বলছি। মানে বাংলাদেশের আসলে মাঝে মধ্যে মানে মনে হয় যে আসলে আমরা এমন কেন, বিশ্বাস করবেন মানে এখানে এমন কিছু ইনসিডেন্ট ঘটে যেটার জন্য লজ্জায় পড়ে যেতে হয়। যেমন কিছুদিন আগে একজন বাংলাদেশিকে ধরেছে। কেন ধরেছে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। কেন ধরেছে? মহিলার টয়লেটে উকি ঝুঁকি দেওয়ার জন্য কোনো পাবলিক প্লেসে, যেমন এখানে তো সব জায়গায় প্রত্যেকটা
বড় বড় শপিং মল থেকে শুরু করে ছোট ছোট সব জায়গায় মেয়েদের এবং ছেলেদের টয়লেট আলাদা, এবং ওগুলো দেখলে মনে হবে না যেগুলো পাবলিক টয়লেট, একদম সেই রকম। তো একজনকে ধরেছেন, এক বাংলাদেশিকে, পাবলিক টয়লেটে মানে কোনো একটা শপিং মলের টয়লেটে, মেয়েদের টয়লেটে উকি ঝুঁকি মারার জন্য। এর আগে একবার কেন ধরেছিল এটা আসলে এত লজ্জাজনক, এত লজ্জাজনক। পাবলিক ট্রান্সপোর্ট, ট্রেনের মধ্যে এক মালয়েশিয়ান মেয়ের হাত, সরি ট্রেন না, বাসের মধ্যে এক মালয়েশিয়ান মেয়ের হাত চেপে ধরছিল, মানে পাশাপাশি সিটে হয়তো বসেছে, কোথাও যাচ্ছে, পরে সাথে সাথেই মেয়ে দাঁড়াই গেছে, তারপরে তো ধরে একদম জেলে ভরে দিছে। তো অনেকেই বাংলাদেশি শুনলে মানে একটু অন্য দিকে তাকায়, মানে মালয়েশিয়ানরা যখন জিজ্ঞেস করে হোয়ার আর ইউ ফ্রম, যখন বলে আই এম ফ্রম বাংলাদেশ, ওনারা একটু অন্যভাবে তাকায়। এই কারণে আসলে খুব খারাপ লাগে এই জিনিসটা। আর এই যে হজ ক্যাম্পে হজ যাত্রীদের কাছ থেকে, হজ যাত্রীরা হজের উদ্দেশ্যে যাচ্ছেন, আল্লাহর ঘরে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, তাদের চোখের পানি একটা ভদ্রমহিলা কাঁদতেছে, দেখলাম যে ওনার অনেকগুলো টাকা ওনার চুরি হয়ে গেছে, ওনার ভ্যানিটি ব্যাগ থেকে কেউ নিয়ে নিয়েছে। আমার আসলে কিছু বলার নাই। আমরা অনেক ভালো জাতি, আমরা অনেক ভালো, আমরা মানুষের পিছনে লাগতে খুব পছন্দ করি, মানুষদেরকে নিয়ে গসিপ করতে খুব পছন্দ করি, মানে যত রকমের উল্টাপাল্টা কাজ আছে আমাদের দ্বারাই সম্ভব। আমরা আসলে জানি না মানে কেন এমন। আমি নিজেও যখন বাংলাদেশে একটা টাইমে ছিলাম, যখন দেশের বাইরে আসিনি, দেশের বাহিরটা কেমন বুঝিনি, তখন কিছু খেয়ে একটা টিস্যু হাতে আছে, এটা আমি ফেলে দিতাম। আমার মেন্টালিটিও এরকম ছিল। যখন এখানে এসে দেখলাম টিস্যু তো দূরের কথা, একটা কাঠিও কেউ রাস্তায় ফেলে না, তখন মনে হলো যে না, আমাকে এখন চেঞ্জ হতে হবে আর কি। তো এখন বাংলাদেশে গেলে যখন একটা কিছু খাই বা একটা টিস্যু ওই কোথাও জায়গা না পেলে ভ্যানিটি ব্যাগে করে বাসায় নিয়ে এসে ডাস্টবিনে ফেলি। ওই যে ফেলে দিতাম, ওই স্বভাবটা আসলে আর এখন কাজ করে না। তো একটা দেশ সুন্দর করে গড়তে, একটা দেশকে উঁচু পর্যায়ে নিয়ে যেতে দেশের মানুষেরও অনেক বড় একটা অবদান থাকে। আমরা ঠিকই বাংলাদেশিরা বাংলাদেশের বাহিরে গিয়ে সব রুলস রেগুলেশন পালন করি, কিন্তু দেশে করি না। জানি না কেন এরকম হয়। আবার কিছু আছে দেশের বাইরে গিয়ে ওই যেসব ক্রাইম করে। যাই হোক, আপনাদের সাথে আমি আজকে একটা গুড নিউজ শেয়ার করব। আপনারা অনেকেই আমার কাছ থেকে কসমেটিক্স আইটেম অর্ডার করতে চেয়েছেন, অনেকবার বলেছেন। শুধু কসমেটিক্স না, বিভিন্ন রকমের কফি, বাচ্চাদের অনেক রকমের প্রোডাক্ট। তো আলহামদুলিল্লাহ, এখন থেকে আপনারা একটা পেজ, এই পেজে আপনারা এখন থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই যে দেখেন এই পেজটা, কেএল মার্ট বিডি ধরতে পারেন, এটা আমারই পেজ, যদিও এটা আমি হ্যান্ডেল করি না। এই যে আমার হ্যান্ডেল করার লোক আছেন, ওনারাই হ্যান্ডেল করেন। এই যে কেএল মার্ট বিডি, এখানে আপনারা সব টাইপের বাংলা মানে মালয়েশিয়ান যত মানে কসমেটিক্স আছে, বিশেষ করে শ্যাম্পু, তারপরে হলো বডি ওয়াশ, তারপরে হলো ফেস ওয়াশ, তারপরে বাচ্চাদের প্রোডাক্ট, কফি, সব পেজ এখন তো সব পেয়ে যাবেন। এখন তো সেরাভি তো খুবই একদম পপুলার একটা বাংলাদেশের, এখানে এই যে প্রি অর্ডার শুরু হয়েছে, পেজের নাম কেএল মার্ট বিডি। তো আপনাদের জন্য একটা সুখবরই এটা, যারা এতদিন ধরে আমার কাছ থেকে চাচ্ছিলেন যে আপু আমরা কসমেটিক্স আইটেম নিতে চাই, আপনারা এই পেজটা ফলো করতে পারেন। আমি ডেসক্রিপশনে পেজের লিঙ্কটা দিয়ে দিব, কেএল মার্ট বিডি। এখানে আপনারা যে কোনো টাইপের অনেকে চায় যে ব্লেন্ডার অনেকে অর্ডার করতে চান, অনেকে ইলেকট্রনিক জিনিস অর্ডার করতে চান, সব ধরনের জিনিস আপনারা এখন থেকে এই পেজে ইনশাআল্লাহ প্রি অর্ডার করবেন। প্রি অর্ডার করলে আপনাদের হাতের পৌঁছায় দেওয়ার দায়িত্ব ইনশাআল্লাহ আমাদের। তো আশা করছি আপনারা পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। হয়তোবা এই যে হয়তোবা আমি হয়তো রিপ্লাই দিতে পারবো না, বা কথা বললে হয়তো এখানে নক দিলে আমাকে পাবেন না। এটার আমার এই পেজটা দেখার লোক আছে, আমাকে আপনারা পাবেন না। তো অনেকে আছেন যে নক দিয়ে হয়তো গল্প করেন বা এটা বলেন। এখানে যার শুধু আপনারা কোনো প্রোডাক্ট অর্ডার করতে চাইলে এই পেজে নক দিবেন। আপনারা পেজে ঢুকলে অলরেডি অনেক প্রোডাক্টের ছবি আপলোড হয়ে গেছে, আপনারা ওইখান থেকে দেখে যার যেটা লাগে, বা কারো যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আপনি এই প্রোডাক্টটা এখান থেকে নিতে চাচ্ছেন, সেটাও আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দিতে পারবো, কোনো সমস্যা নেই। বাট এখানে সব হলো কসমেটিক্স আইটেম, যেমন সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ,
বডি ওয়াশ, পাউডার, বাচ্চাদের সুডো ক্রিম, তারপরে বাচ্চাদের অ্যাভিনো, মালয়েশিয়ার মানে ভালো যে সবচাইতে রিনাউন্ড ব্র্যান্ড ওয়াটসন, গার্ডিয়ান, এগুলোর প্রোডাক্টগুলো আপনারা পাবেন এবং 100% অরিজিনাল প্রোডাক্ট পাবেন। এই তো আপনাদের সাথে শেয়ার করার ছিল, কয়দিন ধরেই ভাবছিলাম শেয়ার করব, তো অবশেষে সুখবর বলেন বা গুড নিউজ বলেন শেয়ার করলাম। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আপনাদেরকে একদম অরিজিনাল কসমেটিক্স আইটেমগুলো দেওয়ার চেষ্টা করব। আসলে কি বলবো, বিজনেসটা আসলে অনেক অনেক টাফ একটা জিনিস। বিজনেসটা যেমন আপনি বিজনেস করতেছেন, আপনার মাথার উপরে কিন্তু অনেক বড় একটা দায়িত্ব। আপনি শুধু বিজনেস করলেই হলো না, যারা আপনার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে তাদের সাথে সুন্দরভাবে ডিল করা। যারা আমার কাছ থেকে হিজাব নেন, হিজাবের জন্য যারা আমাকে নক দেন, তারা বলতে পারবেন যে আমি তাদেরকে কী পরিমাণ টাইম দেই, খুঁটাই এটা ওটা যতটুকু জানার চেষ্টা করে আমি প্রত্যেকটা জিনিস একদম সুন্দরভাবে বলার চেষ্টা করি এবং ওনারা খুবই স্যাটিসফাইড থাকেন। আমারও ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো সব কিছু মিলায়ে আল্লাহ রহমতে ছোটোখাটোভাবে যখন একটা জিনিস আমরা শুরু করি, আল্লাহ যদি ওখানে রহমত করেন এবং আপনি যদি সৎ থাকেন, দেখা যাবে আস্তে আস্তে ওইটা একদিন অনেক বড় পর্যায়ে যাবে। আর বিজনেস করা তো আসলে খারাপ কিছু না, সবাই চায় একটা কিছু করতে, সবাই চায় ফিনান্সিয়াল সাপোর্টটা যাতে স্ট্রং হয়। এখন বর্তমান বিশ্বের অবস্থা তো খুবই খারাপ, আর এখন যেরকম অবস্থা আসলে সবাই চায় যে নিজের পায়ে নিজে একটু দাঁড়াতে। এটা আসলে একটা মেয়ের জন্য অনেক বড় জিনিস। একটা মেয়ে যখন নিজের পায়ে দাঁড়ায় তার শক্তিটাই থাকে অন্যরকম। হাজব্যান্ড যতই ইনকাম করুক, আপনার নিজের যখন একটা ইনকাম সোর্স থাকবে, আপনি দেখবেন আপনার নিজের কাছে কতটা ভালো লাগবে। আপনার নিজের যখন নিজের ইনকামের টাকাগুলো আপনি নিজের মতো করে খরচ করতে পারবেন, তখন আপনার ভালো লাগার জায়গাটা আসলে অন্যরকম, অন্য পর্যায়ে চলে যাবে। তো এই পেজের নাম কেএল মার্ট বিডি, আপনারা পেজে ভিজিট করতে পারেন এবং আশা করব আপনারা ইনশাআল্লাহ পেজটা ফলো করবেন এবং আপনারা কোনো প্রোডাক্ট লাগলে জানাবেন। আমার লোক আছে, টিম আছে, তারা হ্যান্ডেল করতেছে, তারা দেখবে ইনশাআল্লাহ। তাদের সাথে আপনারা যা যা দরকার, যেটা দরকার মেসেজ দিবেন পেজে, তারা আপনাদেরকে রিপ্লাই দিবে ইনশাআল্লাহ। আর এই তো এখানে আপনারা সমস্ত টাইপের কসমেটিক্স আইটেম অর্ডার করতে পারবেন। এটা আপনাদেরকে শেয়ার করার ছিল। আর প্রথম দিকের কথাগুলো আসলে না বলে পারলাম না, কারণ এমন একটা পর্যায়ে আমরা চলে গেছি যে আমরা হজ যাত্রী যারা আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর ঘরে যাওয়ার জন্য রওনা হয়েছে, তাদের কাছ থেকেও চুরি করতে আমরা আসলে একবার চিন্তা করি নাই। যাই হোক, আমরা অনেক ভালো জাতি, আমরা অনেক ভালো, আমরা খুবই ভালো। আমরা হলো কি বলবো, আমরা হলো সবাইকে নিয়ে আলোচনা থেকে শুরু করে সব কিছু করতে আমরা খুব পছন্দ করি। গসিপিং তো একদম মজাদার একটা জিনিস আমাদের জন্য, একদম মশলাদার জিনিস আর কি। মশলাদার কিছু না হলে আমরা আসলে ওখানে অতটা নাকও গলাই না। আমরা এরকমই, কিচ্ছু করার নাই। এখন আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক, আল্লাহ আমাদের সামনের প্রজন্মটাকে সুন্দরভাবে চলার তৌফিক দিক। আমি আসলে আর কি বলবো বুঝতে পারছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।